দুজনের মধ্যে প্রেমটা অবশেষে হয়েই গেল। অবশ্য এটাকে বিবাহ পরবর্তী ভালোবাসার নতুন রূপান্তর বলাই যায়। আর বেলার মুখে ভালোবাসি কথাটি শোনার পর শাইনির মধ্যে বেঁচে থাকার ইচ্ছেটা আরও প্রবল হল। ছোট ছোট মুহূর্ত আনন্দগুলো স্মৃতি হিসেবে জমিয়ে রাখে, কখনো খাতায়, কখনো ডায়েরির পাতায়, কখনো ফোনের ক্যামেরায়। একদিন পৃথিবীর সব সুখ এনে দেবে বেলাকে। ওর হাত ধরেই সামনের দিনগুলো এগুতে চায় সে। বেলার জীবনের সুখদুঃখের সঙ্গী হয়ে চিরকাল কাটাতে চায়। পাহাড়ের ওপর ওদের একটা ঘর থাকবে, সেখানে ছোট্ট একটা সংসার হবে, একটা মিষ্টি বাচ্চা ওদের কোল আলো করে আসবে আর ওদের জীবনকে পূর্ণতা দান করবে। পাহাড়ের ওপরে দাঁড়িয়ে ভোরের সূর্যোদয়, গোধূলির রঙিলা আকাশ, সূর্যাস্ত দেখবে একসঙ্গে। গ্রীষ্মের নরম রোদ হয়ে ঝিকমিক আলোয় ভরিয়ে দেবে বেলার কমলা রঙের শাড়ির আঁচলটা। শ্রাবণের মেঘভাঙা বর্ষণ হয়ে বেলার গাল ছুঁয়ে দেবে। শরৎ কাশফুল হয়ে ওর ঘনকালো চুলগুলো ছুঁয়ে দেবে। শীতের কুয়াশা হয়ে একবুক ভালোবাসায় জড়িয়ে নেবে। বসন্তের উষ্ণতা গায়ে মাখিয়ে ফুলগন্ধি হাওয়ায় ভাসিয়ে নেবে ভালোবাসার মানবীটিকে। উঠোনে মাদুর পেতে দুজনে একসাথে বসে রাতের তারা গুনবে, জ্যোৎস্নাবিলাসে মাতবে। এক পৃথিবী সুখ প্রজাপতি হয়ে ওড়াওড়ি করবে তাদের জীবনে। ভালোবাসাময় সংসার কেমন হয় তার সংজ্ঞা জানা নেই বেলার। তবে তার সংসারে কোনো অপূর্ণতা নেই। স্বস্তির হাসি হেসে বারান্দা থেকে ঘরে এসে দেখল শাইনি বিছানায় হেলান দিয়ে বসে বিরক্তিকর দৃষ্টিতে ঘরটাকে পরখ করছে। বেলা জিজ্ঞেস করল, কিছু খুঁজছেন? শাইনি মাথা নাড়াল। তোমাকে। কোথায় যাও আমাকে রেখে? আমি তো বারান্দায় ছিলাম। আমি দেখিনি কেন? তুমি সবসময় আমার কাছে কাছেই থেকো। আপনি তো ঘুমাচ্ছিলেন, দেখবেন কিভাবে? তাই তো। মাথাটা খারাপ হয়ে যাচ্ছে আমার। বেলা বলল, এত স্ট্রেস নিচ্ছেন কেন আপনি? আমি তো বলেছি কোথাও যাব না। শাইনি নাক টেনে বলল, তবুও তুমি আমাকে একা রাখবে না। তোমাকে একদিন, এক মুহূর্ত না দেখলে আমি মরে যাব। তুমি হলে আমার জীবনের অন্যতম একটা আয়না, যার মাঝে আমি নিজেকে দেখতে পাই। তুমিহীনা আমি ভাঙা কাচের টুকরোর মতো চুরমার হয়ে নিঃশেষ হয়ে যাব। বেলা এগিয়ে গিয়ে বিছানার পাশ ঘেঁষে দাঁড়াল। শাইনি ওর কোমর জড়িয়ে ধরল। বেলা ওর চুলগুলোয় আঙুল চালাতে চালাতে বলল, ভালোবাসি। আপনার কষ্টে আমারও কষ্ট হয়। উল্টাপাল্টা ভাবনা ভেবে প্লিজ অসুস্থ হয়ে পড়বেন না। তোমার মতো আমাকে কেউ খেয়াল রাখেনি। না তো কেউ এভাবে পাশে থেকেছে আব্বু ছাড়া। আমি আছি তো। তাই তো নিজের কাছে আটকে রেখেছি। তুমি আমাকে খুব তাড়াতাড়ি বুঝতে পেরেছ বেলা বউ। বেলা গভীর কণ্ঠে বলল, যে মানুষটিকে ভালোবাসব তাকে যদি না বুঝতে পারি তাহলে এই ভালোবাসার কোনো অর্থ আছে বলে মনে হয় না। শাইনি বেলার মুখের দিকে তাকাল। ওর ঠোঁটের কোণে হাসি আঁকা। শাইনি মুগ্ধ হয়ে ওকে দেখছে। বেলা ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, এভাবে কি দেখছেন? তোমার হাসি। হাসি আবার দেখার জিনিস নাকি? তুমি পুরোটাই তো দেখার জিনিস আমার প্রিয় বউ। যেমনটা আমরা সুন্দর ফুলের দিকে চেয়ে থাকি, ঠিক তেমনি। বেলা হাসতে হাসতে বলল, ফুল? লাইক সিরিয়াসলি? আমাকে ফুলের সাথে তুলনা? নো আমাকে নয়, আমার হাসিকে। নাইস জোকস কিন্তু। শাইনি মাথা দুলিয়ে বলল, মেয়েদের হাসি হল ছেলেদের কাছে এই পৃথিবীর সবচেয়ে মূল্যবান বস্তু। বুঝেছ বেলা বউ? জি না। কারো কাছে না হোক, অন্তত আমার কাছে। বেলা চুপ করে শুনল। লোকটা আজকে বেশিই হাসি খুশি।
প্রচণ্ড উৎফুল্ল লাগছে ওকে। শাইনির মায়ের সত্যিটা বেলা এখনো ওকে জানায়নি। সবটা শুনে ও উত্তেজিত হয়ে পড়তে পারে, যেটা ভালো নয় এই মুহূর্তে। তাই বেলা ঠিক করেছে, যখন শাইনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে তখন কথাটা বলবে। ঔষধ খেয়ে নিন। দাও। বেলা শাইনিকে ঔষধ খাইয়ে তোয়ালে দিয়ে শরীর মুছে দিয়ে নিচে চলে গেল। দুপুরের রান্নাবান্নায় নাজনীন বেগমকে সাহায্য করল। তিনি আজ খুব একটা কথা বললেন না বেলার সাথে। তারপর শাইনির জন্য রান্না করা আলাদা খাবার বেড়ে ঘরে নিয়ে এলো। শাইনিকে নিজ হাতে খাইয়ে দিয়ে সব গোছগাছ করে দুজনে ছাদে গেল। আজকাল নিজের ঘর আর হাসপাতালে যাওয়ার সময়টুকু বাদে কোথাও যাওয়া হয় না শাইনির। সারাক্ষণ বিছানায় শুয়ে শুয়েই থাকে। খাবারটা পর্যন্ত ঘরে বসে খেতে হয়। এক কথায় অন্যের ওপর নির্ভরশীল সে। কিন্তু কখনোই বেলাকে কাজ করতে দিতে চায় না। বেলা নিজে থেকে জোর করে ওকে ঘরে রেস্ট নিতে বলে নিজে থেকে ওর দেখাশোনা করে, যত্ন করে। নয়তো রেগে কথা বলে না শাইনির সঙ্গে। বেলা ওকে এড়িয়ে যাবে, এটা শাইনি কিছুতেই মানতে পারে না। তাই চুপচাপ বেলার কথা মতো বাধ্য হয়ে থাকে। সে ঘর থেকে বেরোয় না, সব নিয়ম মেনে চলে ছোট্ট একটা বাচ্চার মতো। অনেকদিন পরে ছাদে এসে শাইনির বেশ ভালোই লাগছে। টবে লাগানো বিভিন্ন রঙের ফুলের গাছগুলো বাতাসের ঝাপটায় নুয়ে নুয়ে যাচ্ছে। উবু হয়ে থাকা হাসনাহেনার গন্ধে ম করছে ছাদ। বেলা আর শাইনি অনেকক্ষণ চুপচাপ বসে দৃশ্যগুলো অবলোকন করল। এমন সময় শিলা এলো ছাদে। হাতে চায়ের ট্রে। সিমেন্টের তৈরি বসার জায়গাটার ওপর ট্রেটা রেখে বেলাকে বলল, ভাবি, তোমার জন্য চা এনেছি। বেলা হেসে বলল, ধন্যবাদ। শাইনি কপাল কুঁচকাল। আমার জন্য আনোনি শিলু? না তো। চা খাওয়া বারণ তোমার। আমি না করেছি? না। তাহলে বারণ কিভাবে হলো? ওফ ভাইয়া, ভাবি না করেছে। কেন? তোমার ভাবি কি তোমার সবকিছু? ও যা বলবে তাই হবে? বেলা এপাশে ফিরে তাকাল। ভ্রু কুঁচকে বলল, আপনি এরকম করে বলছেন কেন? আপনি অসুস্থ তাই চা দিতে নিষেধ করেছি, এটা খেলে আপনার বমি হবে তাই মানা করেছি। সেদিন ডাক্তার আঙ্কেলও নিষেধ করেছেন তাই চা দিতে না করেছি। আর আপনার খাওয়া দাওয়া সম্বন্ধে কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই আমার? সামান্য বিষয়টা মেনে নিতে আপনার কষ্ট হচ্ছে? আগে বলে দিলই পারতেন। আমি আর কোনো বিষয়ে আপনাকে না জানিয়ে কিছু করব না। শাইনি হতভম্ব হয়ে বলল, সেটা কখন বললাম? তাহলে একটু আগে কি বলছিলেন? কই কি বলছিলাম? আমি তো। থাক। কষ্ট করে আর বলতে হবে না। ঠিক আছে, আপনার যা ইচ্ছা আপনি তাই করুন। আমি বলার কে? বেলা মুখ কালো করে বসে রইল। শাইনি থতমত খেয়ে বোকার মতো বলতে লাগল, আরে আমি তো এমনি বলেছি। ওফ, শুধু শুধু রাগ করেছ কেন? আমি তো জাস্ট জিজ্ঞেস করেছি শিলুকে আমায় কেন চা দেয়নি। এই কথা বলো না কেন? তাকাও তো একবার। আচ্ছা, আর কিছু বলবো না। তোমার যা ইচ্ছা তাই খেতে দিও আমাকে। বেলা বউ। এই বেলা বউ। বেলার অভিমান ভাঙাতে শাইনির মুখে এমন সব কথা শুনে শিলার প্রচণ্ড হাসি পেয়ে গেল। সে মুখে হাত দিয়ে হাসি চাপতে চাইলেও পারল না। তার ভাইয়ের হম্বিতম্বি রূপটাই সে সবসময় দেখেছে। আর আজ অন্যরূপে দেখতে পেয়ে ওর বিস্ময়ের সীমা রইল না। শাইনি চোখ রাঙাতেই উচ্চস্বরে হেসে বলল, ভাইয়া, তোমাকে নাদান বাচ্চার মতন লাগছে। ভাবি, আর রেগে থেকো না ভাইয়ার ওপর। আমি যাই। বলে শিলা নেমে গেল ছাদ থেকে।
শাইনি এত কিছু বলেও বেলার মান ভাঙাতে পারছিল না। তাই হুট করে বেলার ঠোঁটে চুমু খেয়ে বসল। বেলা রেগে ছাদ থেকে নেমে যেতে গিয়েও আবার ফিরে আসল। শাইনিকে সঙ্গে নিয়ে নিচে নেমে আসল। তবুও রাগ কমল না ওর। ঘরে এসে বসতেই বেলার মোবাইল বেজে উঠল। ফোনটা কদিন আগে শাইনি উপহার দিয়েছে ওকে, যাতে বাইরে গেলে ওর সাথে কথা বলতে পারে। বেলা ফোন তুলে দেখল এটা তার মায়ের নাম্বার। রিসিভ করে বারান্দায় চলে গেল। হ্যালো আম্মু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তোরা কেমন আছিস? ভালো। শাইনির শরীরের অবস্থা কি? এই ভালো, এই খারাপ। তবে আজকে অন্যদিনের তুলনায় ভালোই। পরশু আবার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে। কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে। কি করে যে এত বড় রোগটা হলো ছেলেটার। মুখটা দেখলেই মায়া লাগত। বেলা বলল, অনেক কারণেই হয়। খাদ্যাভ্যাস, বংশগত কারণে, নানান ভিন্ন কারণেও হয়। অনেক চিকিৎসা বেরিয়েছে, কিন্তু কজন সুস্থ হয় জানা নেই আমার। থেরাপি দিতে হবে নাকি? বেলা দীর্ঘশ্বাস ফেলে বলল, হুম। সেটার জন্যই আলোচনা চলছে। থেরাপি না দিল তো আরও বেড়ে যাবে সমস্যাটা। সীমা বেগম বললেন, দোয়া করি ছেলেটা যাতে সুস্থ হয়ে যায়। তাই যেন হয়। তুই ভালো আছিস তো? বেলা জানে না এর উত্তর কি। ও কি আদৌ ভালো আছে? ভালোবাসার মানুষটাকে প্রতিনিয়ত হারানোর ভয় যে ওকে কুড়ে কুড়ে খাচ্ছে সেটা কি মা জানে? না, ও ভালো নেই। সবার সামনে ভালো থাকার অনিমেষ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে শুধু। ওর নীরবতায় কিছু একটা বুঝতে পারলেন সীমা বেগম। তিনিই কথা বলে উঠলেন, শোন, যেজন্য ফোন করেছিলাম। হুম, বলো। তোর আব্বু তো তোকে বাসায় আসতে বলছে। কালকেও আমার সাথে রাগারাগি করেছে। এতদিন কোনো উপযুক্ত মেয়ে অন্যের বাড়িতে কাটায়, ব্যাপারটা তার ভালো লাগছে না। আমি আমার শ্বশুর বাড়িতে আছি। তা কি আর তোর আব্বু জানে? সে তো বেজায় খেপেছে। আমার সাথে কথা বলাই বন্ধ। শাইনিকে সামনে পেলে মেরে ফেলবে এমন রূপ ধারণ করেছে তার রাগ। বেলা মনে মনে আতকে উঠল। তার বাবা ভীষণ কঠিন মানুষ। এমনিতে ভালো হলেও কোনো খারাপ মানুষের সাথে চলাফেরা, উঠাবসা তার পছন্দ নয়। একবার যদি জানতে পারে বেলা শাইনির সঙ্গে তার বাড়িতেই থাকছে তাহলে কি হবে আল্লাহ তাআলা জানেন। শোন, তুই একটু ম্যানেজ করে দেখ আসতে পারিস নাকি? সম্ভব না আম্মু। পরশুই ডাক্তারের কাছে যেতে হবে। ওনার অবস্থা ক্রিটিক্যাল। অ্যাটলিস্ট তুমি বুঝার চেষ্টা করো আমাকে। আমি ছাড়া উনি এক পা কোথাও যান না। সেখানে ট্রিটমেন্টের জন্য তো নাই। মরে গেলেও এখন ওনাকে রেখে কোথাও যাওয়া সম্ভব নয় আমার পক্ষে। সীমা বেগম প্রশ্ন করলেন, খুব ভালোবাসিস জামাইকে, তাই না? বেলা বলল, তোমাকে অনেক কথা বলার আছে আম্মু। দরকারি? এখন এসব বলার সময় নয় আম্মু। সময় হলে সব দিক সামলে কথাগুলো বলবো তোমাকে। অনেক কথা জমে আছে। এর মধ্যে দুদিন পেরিয়ে গেছে। চন্দ্রহীন ম্লান আকাশটার সঙ্গে সঙ্গে প্রকৃতিও আজ নিশ্চুপ হয়ে আছে। গুমোট ভাব ছড়িয়ে আছে চারদিকে। বেলার মনটা বড্ড অস্থির। ঝড় আসার পূর্বে প্রকৃতি যেমন তার নিস্তব্ধতা তুলে ধরে, ঠিক তেমন মনে হচ্ছে ওর কাছে। যেন কিছু হতে চলেছে। মনটা ভীষণ কু ডাকছে। জানালা থেকে নজর সরিয়ে বেলা কম্বলের ভেতরে ঢুকে শাইনির বুকে মাথা রেখে দুহাতে আঁকড়ে ধরে শুয়ে পড়ল।
ঘুমের ঘোরে শাইনি ওর বক্ষে টেনে নিল তার প্রিয়তমাকে। রাতে আর ঘুম এলো না ওর। তন্দ্রা এলো ভোরে, যখন চারপাশে শীতল উষ্ণতা ছড়াচ্ছিল তখন। বাইরে বৃষ্টি পড়ছিল অবিরামভাবে। ঘুম ভাঙতে বেশ দেরি হয়ে যায় বেলার। উঠে দেখে সকাল 10:30 বেজে গেছে। শাইনি ওর পাশে নেই। বেলা দুবার ওর নাম ধরে ডাকতেই ওয়াশরুম থেকে শাইনির গলা ভেসে এলো, আমি ফ্রেশ হচ্ছি। একা একা না উঠে আমাকে ডাকলেই পারতেন। তুমি ঘুমাচ্ছিলে তখন। আচ্ছা, সাবধানে দাঁড়াবেন। বেশি পানি গায়ে ঢালবেন না। হট ওয়াটার ইউজ করবেন। ওকে। হুম। শাইনি ওকে না ডেকেই ওয়াশরুমে গিয়েছে। বেলা দীর্ঘশ্বাস ফেলে বিছানাপত্র গুছিয়ে রাখল। ঝুড়িতে রাখা কাপড়গুলোর সাথে আরও কিছু কাপড় যোগ হল। সবকিছু ধুয়ে দিতে হবে। শাইনির জন্য টি শার্ট আর ট্রাউজার বের করে বিছানার ওপর রেখে দিল। তারপর তড়িঘড়ি করে ঘর ঝাড় দিয়ে বেরিয়ে গেল। নিচের বেসিন থেকে হাত মুখ ধুয়ে রান্নাঘরে আসতেই নাজনীন বেগম জিজ্ঞেস করলেন, এখন উঠেছ? বেলা বলল, জি। রাতে দেরিতে ঘুমিয়েছিলাম তাই। নাস্তা রেডি আছে। শাইনির ভেজিটেবল স্যুপটাও ঢাকা দেওয়া আছে। আচ্ছা আন্টি, ধন্যবাদ। নাজনীন বেগম হাসলেন। আপনারা ব্রেকফাস্ট করেছেন? হুম। শিলা কোথায়? স্কুলে। কোনো প্রয়োজন ছিল? না, এমনি। শাইনি উঠেছে? শরীর কেমন এখন ওর? বেলা মৃদু হেসে বলল, আলহামদুলিল্লাহ ভালো। ভালো হলেই ভালো। ওহ আচ্ছা, দাঁড়াও। বেলা দাঁড়ালো। কিছু বলবেন আন্টি? হুম। তোমরা জন্য মিষ্টি বানিয়েছি। বেলা অবাক হয়ে বলল, আমার জন্য? কেন? নাজনীন বেগম খুশিতে গদগদ হয়ে বললেন, আজ খুশির দিন তাই। খুশির দিন? আজ কি আন্টি? নাজনীন বেগম বললেন, শাইনির শরীরটা আজ ভালো। সেটাই বলছিলাম আর কি। ওহ, হুম। আচ্ছা, আমি ঘরে যাই। ওনার খাবারটা দিয়ে আসি। আচ্ছা, যাও। সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে বেলা ভাবল, শাইনির জন্য এমন উৎফুল্লতা কোনোদিন তো নাজনীন বেগম প্রকাশ করেননি। তাহলে আজ এত খুশি কেন? আর এতই খুশি যে মিষ্টি খাওয়ানোর মতো? স্ট্রেজ। মহিলাটার হলো কি? কত রূপ যে দেখাবে উনিই জানে। ঘরে এসে দেখল শাইনি বিছানায় হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছে। বেলা খাবার নিয়ে ওর সামনে রাখল। স্যুপের গন্ধ পেয়ে শাইনি তাকালো অসহায়ভাবে। কতদিন এসব উটকো খাদ্য খাওয়াবে আমাকে? যতদিন পর্যন্ত খাওয়া লাগে। আমাকে একটু বাইরে নিয়ে চলো প্লিজ। বাসার ভেতর দম বন্ধ লাগছে আমার। একটা কথা শুনো। বেলা ওকে থামিয়ে দিল। সব কথা পরে শুনব। খাবারটা ইমিডিয়েটলি শেষ করুন। শাইনি অসহায় চোখে তাকালো। বলল, ওকে। খাওয়ার পর্যায়ে শেষ করে শাইনি বেলার কোলে মাথা রেখে বলল, আমাকে একবার বাইরে নিয়ে চলো না প্লিজ। বেলা কড়া গলায় বলল, আপনি ঠিক কতটা অসুস্থ তা কি আপনি জানেন? জানতে চাইও না। আপনার জন্য আমাদের অনেক চিন্তা হয়, বুঝলেন? শরীরের প্রতি এতটা বেখেয়ালি হবেন না প্লিজ। বাইরে যাওয়াটা কোনোভাবেই পসিবল নয় আপনার পক্ষে। আমি তো তোমার সঙ্গে যাচ্ছি, অন্য কারো সঙ্গে নয়। না। শাইনি অধৈর্য কণ্ঠে বলল, বিয়ের পর আমরা কোথাও গিয়েছি? তোমাকে নিয়ে আমার কত স্বপ্ন ছিল, তার কিছুই তো পূরণ হলো না। আমার আফসোস হচ্ছে খুব। বেলা বলল,
আপনাকে সুস্থ করতে যা যা প্রয়োজন সবই করে যাচ্ছি আমরা, এতটা অবুঝ হবেন না প্লিজ। শুধু আজকের দিনটা প্লিজ। থেরাপি দেওয়া স্টার্ট করলে তো হসপিটাল আমার বাড়িঘর হয়ে উঠবে। নো ওয়ে। প্লিজ বেলা বউ না করো না। তুমি সবুজ শাড়ি আর আমি সবুজ পাঞ্জাবি পরে একটু হাঁটব রাস্তায়, আর কোনো এক রেস্টুরেন্টে ডিনার করে চলে আসব। ডিনারটা আমি সন্ধ্যাবেলায় নিয়ে নেব। প্লিজ। আলমিরাতে দেখো শাড়ি পাঞ্জাবি আছে। বেলা অবাক হয়ে উঠে গিয়ে আলমিরা খুলে দুটো প্যাকেটে শাড়ি পাঞ্জাবি দেখে অবাক হয়ে বলে, কখন কিনলেন এগুলো? সেদিন আব্বুর সাথে ডাক্তারের কাছ থেকে ফিরার সময়ে। আঙ্কেল যেতে রাজি হল? জোর করে নিয়ে গিয়েছি। আপনি লোকটা মানসিক রোগী, যা ভাবার ভাবতে পারো। হুহ। যাবে তো? বেলা এবার রাজি না হয়ে পারল না। আর রাজি না হলেও শাইনি ঠিকই ওকে নিয়ে বেরিয়ে পড়ত। বেলা হঠাৎ কেঁদে ফেলল। শাইনি অবাক হয়ে জিজ্ঞেস করল, কাঁদছ কেন? আপনাকে সুস্থ করতে পারবো তো আমি? আমরা সবাই। শাইনি ঢোক গিলে বলল, অবশ্যই। আমার নিজেকে প্রচণ্ড দুর্বল মনে হচ্ছে। আপনার যদি কিছু একটা হয়ে যায় আমি তাহলে কিভাবে বাঁচব? মরে যাব একদম। শাইনি হেসে ওকে বুকে জড়িয়ে নেয়। গম্ভীর কণ্ঠে বলে, শোনো বেলা বউ, কেন ভাবছ তুমি পারবে না? তুমি দুর্বল। যেই তুমি শক্ত মনে নিজের স্বামীর অন্যায়কে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, প্রতিবাদ করলে এবং দিনশেষে ভালোবাসলে এবং তাকে কঠিন এক রোগ থেকে মুক্তি দিতে আপ্রাণ চেষ্টা চালালে এবং চালিয়ে যাচ্ছ। ভাবো, সেই তুমি কতটা শক্তিশালী আগের চেয়ে, কতটা নমনীয় এবং অসাধারণ একজন। এটা কি তুমি জানো? বেলা শাইনির বুকে মাথা রেখেই বলল, জানি না। জানতে চাইও না। বিকেলের দিকে শাইনিকে নিয়ে বাইরে বেরুলো বেলা। বাড়ির গাড়ি করেই রওয়ানা হল, ড্রাইভার আছে সঙ্গে। শাইনির পরনে সবুজ পাঞ্জাবি, সাদা পায়জামা। অসুস্থ রোগা শরীর, তবুও ঠোঁটের কোণে ছিল প্রশান্তির উষ্ণ হাসি। বেলার পরনে সবুজ শাড়ি সঙ্গে খোলা চুল, হাতে কাচের সবুজ চুড়ি। দেখতে ভীষণ মায়াবী লাগছিল ওকে। কিন্তু শাইনির কাছে কিসের যেন একটা কমতি মনে হচ্ছে। প্রিয়তমার সাথে অনেকদিন পর বাইরে বেরিয়ে শাইনির মনে হচ্ছিল ও পুরোপুরি সুস্থ একটা মানুষ। বেলা আছে বলেই ও বেঁচে থাকার স্বাদ পাচ্ছে। নয়তো জীবনের প্রতি ওর এতটা মাও নেই। গাড়ি থামল সম্পূর্ণ খালি একটা রাস্তায়। দুপাশে ঘন সবুজের সমারোহ। তার মাঝে ওরা দুজন হাত ধরাধরি করে হাঁটছে। বেলা খুব সাবধানে পা ফেলে ওকে নিয়ে এগুচ্ছে। কিছুদূর এগুতেই বন্যঝোপে ফুটে থাকা জংলি সাদা ফুলের গোছা দেখতে পেয়ে সেগুলো মুঠো করে ছিঁড়ে নিল শাইনি। বেলার চুলে গুজে দিয়ে বলল, এটাই মিস ছিল। এবার পারফেক্ট। বেলা হাসল। শাইনি স্বপ্নালু চোখে তাকালো ওর দিকে। কণ্ঠে উচ্ছলতা। তোমার মনে আছে পাহাড়ের ওই দিনগুলোর কথা? বেলা হেসে বলল, মনে থাকবে না? জীবনের প্রথম কিডন্যাপারের সাথে ঘুরতে গিয়েছিলাম, তা কি আর ভোলা যায়? হা হা। আমার কিডন্যাপার বর। কিডন্যাপার বরটা কিন্তু এক পিসি। আর খুঁজেও পাবে না। তা তো বটেই। বেলা হাসতে হাসতে বলল। অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর শাইনি বেলাকে নিয়ে একটা রেস্টুরেন্টে চলে এলো। নামিদামি রেস্টুরেন্ট। বিভিন্ন রঙিন আলোয় সজ্জিত। চারপাশটা ভুতুড়ে নীরব, ভেতরে কোনো মানুষজন নেই। শাইনি পুরোটাই বুক করে নিয়েছে। ওরা দুজন গিয়ে টেবিলে বসল। শাইনি বেলার পছন্দমতো খাবার অর্ডার দিতে বলল।
নিজের জন্য কিছুই নিল না, কারণ বাইরের খাবার খাওয়া ওর জন্য মানা। আর বেলা তো খেতেই দিবে না। অবশ্য বেলা হট টিফিন ক্যারিয়ারে ওর পছন্দের খাবার তৈরি করে নিয়ে এসেছে। ওয়েটার খাবার সাজিয়ে দিয়ে গেল। দুজনে মিলে গল্প করতে করতে খেলো, বেশ ভালো একটা সন্ধ্যা কাটিয়ে বাড়ি ফিরে এলো দুজন। বাসায় ফিরে ফ্রেশ হয়ে শাইনিকে ঔষধ দিয়ে ওর পাশে শুয়েই ঘুমিয়ে পড়ল। দুজনেই খুব ক্লান্ত থাকায় আর নিচে নামল না বেলা। পরদিন সকালে ঘুম ভাঙতেই কানে এলো চেঁচামেচির শব্দ। নিচ থেকে হট্টগোলের শব্দ শোনা যাচ্ছে। পাশে তাকিয়ে শাইনিকে দেখতে না পেয়ে অবাক হল বেলা। বাথরুমেও নেই, তাহলে কি নিচে? অসুস্থ শরীরে আবার নিচে নামতে গেল কেন ও? আজ আবার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে। লোকটাকে আর পারা যায় না। বেশ রেগেই ঘর থেকে বেরিয়ে নিচে এসে যা দেখল তা দেখার জন্য প্রস্তুত ছিল না বেলা। ভয় ওর গলা শুকিয়ে এলো। নাইমুদ্দিন সাহেব এসেছেন। শাইনিও এখানে আছে। অতএব নিচে কি চলছে তা বুঝতে বাকি নেই ওর। নাইমুদ্দিন সাহেব আর শাইনির মধ্যে কথা কাটাকাটি চলছে। তিনি কিছুতেই বেলাকে ছাড়া যাবেন না। ওকে নিয়ে যেতে এসেছেন তিনি। তবে উনি খবর কিভাবে পেলেন সেটা বেলা কিছুতেই বুঝতে পারছে না। হাত পা ঠান্ডা হয়ে আসছে ওর। কি হবে না হবে এতে শাইনি আরও উত্তেজিত হয়ে পড়তে পারে। এমনিতে লোকটা সারাদিনে 1000 বার টেনশন করে। প্রশ্ন করতে করতে পাগল করে দেয় বেলাকে। সেখানে আবার নতুন করে আরেক ঝামেলা শুরু হল। বেলার মাথাটা ধরে আসলো খুব। নাইমুদ্দিনের সাহেবের উচ্চ কণ্ঠে কথা বলাটা বারবার শাইনির হৃদস্পন্দনকে কাঁপিয়ে তুলছে। গলা শুকিয়ে আসলেও যথাসম্ভব ঠান্ডা মাথায় শাইনি ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, আঙ্কেল আপনি বোঝার চেষ্টা করুন। বেলা এখনো আমার বিবাহিতা স্ত্রী। নাইমুদ্দিন সাহেব কঠিন গলায় বললেন, তার আগে ও আমার মেয়ে। আর আমার মেয়েকে আমি তোমার মতো লম্পট, চরিত্রহীনের সাথে সংসার করতে কিছুতেই দেব না। শাইনি বলল, সবটাই আপনার বোঝার ভুল। সেদিন ঠিক কি হয়েছিল সেটা আপনি জানেন না বিধায় এই কথা বলছেন। আমি কিছুই জানতে চাইও না, অন্তত তোমার কাছ থেকে না। এটা কোনো কথা নয় আঙ্কেল। তাহলে কোনটা কথা? তুমি আমার মেয়ের জীবনটাই নষ্ট করতে উঠে পড়ে লেগেছে। লাভ কি এসব করে? আমি ওকে ভালোবাসি আঙ্কেল। নাইমুদ্দিন সাহেব তাচ্ছিল্য করে বললেন, ভালোবাসা মাই ফুট। ভালোবাসা কাকে বলে জানো তুমি? স্বামী স্ত্রীর সম্পর্ক কি জানো? বিয়ের মতো পবিত্র সম্পর্ক সম্বন্ধে জ্ঞান আছে তোমার? কিচ্ছু নেই। আসলে এসব তো পরিবার থেকে শিখতে হয়। যেখানে তোমার বাবা মা তোমাকে এসব শিক্ষা দেয়নি, সেখানে তাদের ছেলে কেমন হবে তা আমার বোঝা হয়ে গেছে। শাইনি রাগ চেপে বলল, আমার পরিবারের লোকজনদের এর মধ্যে টানবেন না। টানতে হবে, কারণ ওনারা তোমার জন্মদাতা জন্মদাত্রী। ছেলের চারিত্রিক বৈশিষ্ট্যের বিবরণ ওনাদের শোনা দরকার। শাইনি বলল, আঙ্কেল আপনি শান্ত হন আর আমার কথা ঠান্ডা মাথায় শুনুন। আপনি একজন বিচক্ষণ ব্যক্তি। নিশ্চয়ই এমন কিছু করবেন যাতে আমার ভালোবাসা আমার থেকে দূরে সরে যায়। নাইমুদ্দিন সাহেব বললেন, আমি তোমার ভালোবাসা নিয়ে কিছু বলতে চাই না। যে ছেলে বিয়ের আগে প্রেয়ে অন্য মেয়েদের সাথে সম্পর্ক রাখে তাকে নিয়ে বলার মতো কিছু আমার শব্দ ভাণ্ডারে নেই। আলম সাহেব বরাবরই ঠান্ডা স্বভাবের মানুষ। ঝুট ঝামেলা তার পছন্দ নয়। কিন্তু নিজের ছেলেকে নিয়ে কোনো কম্প্রোমাইজ করতে রাজি নন তিনি। তার অসুস্থ ছেলেটাকে এতটা হার্ট করবে কেউ, আর তিনি বসে বসে সহ্য করবেন তা কখনোই হতে পারে না।
নো নেভার। এতক্ষণ বসে বসে ছেলে আর নাইমুদ্দিন সাহেবের কথা শুনছিলেন তিনি। নাজনীন বেগম ডাইনিং টেবিলের এক কোণায় দাঁড়িয়ে আড়ি পাচ্ছেন। শিলা বোধহয় বাড়িতে নেই, বেলা সিঁড়ির মাথায় দাঁড়িয়ে সবকিছু শুনছে। ভয় এক পা নড়ার সাহস হচ্ছে না ওর। শাইনিকে ছেড়ে কোথাও যেতে পারবে না ও। বাবা কেন কোনো কথা শুনতে চাইছে না? ওর বাবা তো এমন নয়। আলম সাহেব এবার মুখ খুললেন। তিনি মাথা সামান্য ঝুঁকিয়ে নাইমুদ্দিন সাহেবের উদ্দেশ্যে বললেন, ভাইজান, আপনি আমার কথা শুনুন। বেলার বাবা অনিচ্ছাবশত বলল, দেখুন ভাই, আমি আপনাদের সাথে তর্কে জোড়াতে আসিনি। আমার মেয়েকে দিন, এই নরক থেকে নিয়ে যাই। আলম সাহেব বললেন, আপনার মেয়েকে আমরা নরকে রাখিনি। ও যথেষ্ট সুখে আছে। যে ছেলে কিডন্যাপ করে আমার মেয়েকে নিয়ে আসে, সে আমার মেয়েকে সুখে রেখেছে, এটা আমার মানতে হবে? আর যাই হোক, আজ আমার মেয়েকে নিয়ে তবেই যাব। দরকার হলে পুলিশ ডাকব। আলম সাহেব বললেন, আপনার মেয়ে যথেষ্ট ভালো। মানছি আমার ছেলে একটা ভুল করে ফেলেছে, কিন্তু তা শুধরে নিয়েছে শাইনি। আর আপনি তো জানেন আমার ছেলে অসুস্থ। নাইমুদ্দিন সাহেব বললেন, এটা অসুস্থতা নয়। এটা আপনাদের চাল, নাটক। আমার মেয়েকে আপনার চরিত্রহীন ছেলের বউ করার জন্য বেলার ব্রেইন ওয়াশ করে চলেছেন আপনারা। সেসব কি আমি জানি না ভেবেছেন? শাইনির রক্ত ছলকে উঠল। মাথা গরম হয়ে গেল। আলম সাহেব শক্ত করে ওর হাত ধরে রাখলেন। তারপর হাসিমুখে বললেন, বেলা অবুঝ বাচ্চা না যে আমরা যা বলবো সে তা বিশ্বাস করে নেবে। আপনার মেয়েকে আপনি ভালো চিনেন ভাইজান। দেখুন, আমার সময় নষ্ট না করে বেলাকে ডাকুন। শাইনি এবার রুখে দাঁড়াল। কম্পিত কণ্ঠে বলল, বেলা বউকে আপনি কোথাও নিয়ে যেতে পারবেন না। আমি কোথাও নিয়ে যেতে দেব না। আমার মেয়েকে আমি নিয়ে যাব। দেখব কে আটকায়। আঙ্কেল, আপনি বাড়াবাড়ি করছেন। সবকিছুর লিমিট থাকে। লিমিট তুমি ক্রস করেছ। আমার মেয়েকে তুলে এনে জোর করে নিজের কাছে আটকে রাখতে বাধ্য করেছ। শাইনির বুক কেঁপে উঠল। বেলাকে নিজের ভালোবাসার মিথ্যে নাটক করে ফাঁসিয়েছ। আমার বোকা মেয়ে তাই মেনেছে। শাইনি ধরা গলায় বলল, ও আমাকে ভালোবাসে। এটা তোমার ভুল ধারণা। আমার মেয়ের বিশ্বাস যে একবার ভাঙে সে দ্বিতীয়বার হাজার ভালো কাজ করে বিশ্বাস অর্জন করার চেষ্টা করলেও তাকে মন থেকে মাফ করে না। আর সেখানে তোমাকে? ইম্পসিবল। তোমার অসুস্থতা, অসহায়তার কথা শুনে হয়তো সাময়িকভাবে তোমার প্রতি উইক হয়ে পড়েছে, কিন্তু পরবর্তীতে ঠিকই নিজের ভুল বুঝতে পারবে। ও তোমাকে ভালোবাসে না এই সত্যটা যত তাড়াতাড়ি বিশ্বাস করতে পারবে ততই কম কষ্ট পাবে তুমি। শাইনি একেবারে চুপ হয়ে গেল। ধপ করে সোফায় বসে পড়ল। চোখের কোণে পানি জমলেও তা গড়িয়ে পড়ে না। নিজেকে ব্যর্থ মনে হয়। সত্যিই তো, ওর জোড়াজুড়িতেই তো বেলা এ বাড়িতে রয়েছে। তাহলে কি নাইমুদ্দিন সাহেবের কথাই ঠিক? বেলা ওকে ভালোবাসে না? শুধু ওর মন রক্ষার জন্য এসব করছে? ও অসুস্থ বলে দয়া দেখাচ্ছে? সোফায় বসে থাকা নাইমুদ্দিন সাহেবের এবার চোখ পড়ল সিঁড়িঘরে দাঁড়ানো বেলার ওপর। নিমিষেই তার চেহারা রক্তিম হয়ে উঠল। তিনি সোফা ছেড়ে উঠে দাঁড়ালেন। বেলার সামনে এসে কিছু না বলেই ঠাস করে একটা থাপ্পড় মারলেন। বেলা হতভম্ব হয়ে গেল। নাইমুদ্দিন সাহেব শক্ত কণ্ঠে জিজ্ঞেস করলেন, এখানে কি করো তুমি? বেলা ভয়ে চুপসে গেল। কয়েক কদম দূরে শাইনি বসে আছে। ওর মুখাবয়ব দেখেই বেলা বুঝতে পারল ভীষণ রেগে গেছে ও।
শুধু চুপচাপ বসে নাইমুদ্দিন সাহেবের কাণ্ড দেখছে। বেলার গায়ে হাত উঠানোর পর শাইনি আর ধৈর্য রাখতে পারল না। কিন্তু আলম সাহেব ইশারায় ওকে চুপ থাকতে বললেন, নয়তো পরিস্থিতি সামলানো দায় হয়ে পড়বে। বেলা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। নাইমুদ্দিন সাহেবের কথার উত্তর দেয় না ও। তিনি আবার জিজ্ঞেস করলেন, কিভাবে পারলে এসব করতে? ওই ছেলের জন্য নিজের বাবাকে মিথ্যা বলতে একবারও বিবেকে বাধা দিল না? বেলা দুহাতে মুখ চেপে কেঁদে দিল। এতদিন পর বাবাকে দেখে মনটা শান্ত হলেও কান্না পেয়ে গেল। সাথে ভয়ও হচ্ছে, শাইনিকে হারিয়ে ফেলার ভয়। বাবার বুকে মাথা রেখে ক্রন্দনরত কণ্ঠে জিজ্ঞেস করল, আব্বু কেমন আছো? নাইমুদ্দিন সাহেব মেয়ের ওপর রাগ ধরে রাখতে পারলেন না। বললেন, ভালো আছি। এসব করার আগে আমার কথা মনে পড়েনি? আজ 2 মাস তুমি বাসা ছেড়ে বেরিয়েছ এই ছেলেটার সাথে। জানি তুমি নিজে যাওনি, জোর করে নিয়ে এসেছে। তবুও শহরে ফেরার সাথে সাথে তুমি আমাকে একবারও জানাওনি কেন? দিনের পর দিন তোমার মাকে দিয়ে মিথ্যে বলিয়েছ, এসব কি ঠিক ছিল? আমাকে কেন অন্যের কাছ থেকে খবর নিয়ে এখানে আসতে হলো? জানানোর মতো পরিস্থিতি তখন ছিল না। নাইমুদ্দিন সাহেব বললেন, যাই হোক, চলো আমার সঙ্গে। বেলা ভয়ার্ত কণ্ঠে জিজ্ঞেস করল, কোথায়? বাসায়। এতদিন বাড়ি ছেড়ে আছো, এবার তো চলো। শাইনি বলে উঠল, কোথাও যাবে না ও, আমার সঙ্গে থাকবে। কখনো হবে না এটা, কখনো হবে না এটা। আমার মেয়ে যেতে না চাইলেও আমি নিয়ে যাব। বেলা বউ যেমন আপনার মেয়ে, তেমনি আমার লিগ্যাল স্ত্রী। ওর ওপর আমার সম্পূর্ণ অধিকার আছে। নাইমুদ্দিন সাহেব একবার বেলার মুখের দিকে তাকালেন। দৃষ্টি ফিরিয়ে বললেন, আমার মেয়ে আমার সিদ্ধান্তকে যথেষ্ট সম্মান করে। ও আমার সাথেই যাবে। ওর চুপ থাকাটাই প্রমাণ করতে যথেষ্ট যে ও তোমাকে ভালোবাসে না। তুমি সাইকোর মতো ব্যবহার করছো শাইনি। ঝামেলাটা এখানেই বন্ধ করলে সবার পক্ষেই ভালো হয়। তুমি তোমার ক্যারেক্টারের মেয়েদের ডিজার্ভ করো, আমার মেয়েকে না। অবশ্য আমারই ভুল। বিয়ের আগে তোমার সম্বন্ধে সবকিছু ভালো করে জেনে নেওয়া উচিত ছিল। বেলা ওর বাবা আর শাইনিকে কথা কাটাকাটির মাঝে থামিয়ে দিল। আব্বু প্লিজ থামো, আমার এসব ভালো লাগছে না। তুমি আমার সঙ্গে চলো, বললেন নাইমুদ্দিন সাহেব। শাইনি বাধা দিল আবার, যাবে না বলেছি তো। বেলা কথা গোছাতে হিমশিম খাচ্ছে। শাইনির এখন চিল্লাচিল্লি করা উচিত না, কিন্তু লোকটা তাই করছে। নাইমুদ্দিন সাহেবকে চটালে তিনি আরও রাখবেন। তাই বেলা ধমকের সুরে ওকে বলল, আমাদের বাবা মেয়েকে একা কথা বলতে দিন। আমি কোথায় যাব না না যাব সেটা আমার ব্যাপার। আপনি আপনার ঘরে গিয়ে শুয়ে থাকুন, যান। শাইনির মনের অবস্থা ভালো নয়। বেলাকে চুপচাপ থাকতে দেখে ও যে দহনে পুড়ছে সেটা বলে বোঝানোর মতন নয়। এখন আবার ওকে ধমকাচ্ছে? তাহলে বেলার বাবার কথাই ঠিক। শাইনিকে ভালোবাসলে বেলা নিশ্চয়ই ওর বাবার সঙ্গে যেতে চাইত না। অথচ ও কিনা চুপ করে আছে। এই ওর ভালোবাসা? আর এখন বেলা ওর বাবাকে কি বলতে চায়? শাইনিকে যে দয়া দেখাচ্ছে এটা জানাতে চায়? মন বিষিয়ে উঠল ওর। বেলার চুপ থাকাটা সহ্য হচ্ছে না মোটেও। বড় বড় পা ফেলে নিজের ঘরের দিকে চলে গেল। ঠাস করে ঘরের দরজা বন্ধ করে হাতের কাছে যা পেল তাই ছুঁড়ে মারল। ড্রেসিং টেবিলের ওপর রাখা কাচের পারফিউমের বোতলটা মেঝেতে আছড়ে ফেলতেই ঝনঝন শব্দ তুলে সেটা ফেটে চৌচির হয়ে গেল। এর মধ্যে থেকে সবচেয়ে বড় ভাঙা টুকরোটা হাতে নিয়ে কবজিতে কয়েকটা টান দিল শাইনি। তারপর
তারপর হাতে পায়ে, বুকে পিঠে ইচ্ছে মতো কাটল। একটুও কষ্ট হচ্ছে না ওর, ষষ্ঠ ইন্দ্রিয় যেন বন্ধ হয়ে গেছে। অনুভূতিরা মরে গেছে। ভালোবাসায় এত কষ্ট কেন? বেলা নামক মেয়েটিকে ভালোবাসা কি ওর জীবনের সবচেয়ে বড় ভুল ছিল? মেয়েটি ওকে ভালোবাসে না? তাহলে এত কেয়ার দেখানোর কি দরকার ছিল? কেন প্রতিরাতে কানের কাছে ফিসফিসিয়ে বলতো ভালোবাসি শব্দটা? ও কি রাস্তায় পড়ে থাকা ডাস্টবিনের কোনো কুকুর, যে সবাই তাচ্ছিল্য করছে? ভালোবাসে সে তার বেলাকে। এটা কেন সবাই মেনে নিতে চাইছে না? ওফ! আর ওর মা, মহিলাটি যেন থেকেও নেই। ওর সুখে দুঃখে এই মহিলাকে পাশে পায়নি কোনোদিনও। অথচ এই নারীজাতিই নাকি পাগলের মতো ভালোবাসতে পারে। কই, মা ওর সাথে তো ভালো করে কথাই বলে না। ছোটবেলা থেকেই তার মা নামক মহিলাটি কোনোদিন ওকে বুকে তুলে নেয়নি, ভালোবাসানি শিলার মতো। আর এক বেলা, যে নারীটি ভালো না বেসেও ভালোবাসার নাটক চালিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। এই দুজন রমণীর ভালোবাসা পাওয়ার জন্য কাঙ্গাল হয়ে ঘুরেছে এতদিন। আর তা করবে না শাইনি, ঠিক করে নিল সে। তাছাড়া বেলার বাবা তো আর মিথ্যে বলবে না। মেয়েকে এতগুলো বছর লালন পালন করে এসেছে। এমনিতেও বেলা অসহায় মানুষের প্রতি দয়াশীল। সবাই ঠিক, শাইনি শুধু ভুল। ওর এই পৃথিবীতে আসাটাই যেন ভুল। ভালোবাসার যোগ্য নয় সে। বেলা ঠিকই বলেছিল। সেই মনিউ শাইনি, সেই মনিউ। নিজেকে নিজেই ধিক্কার দিল সে। হাত থেকে গড়িয়ে পড়া রক্তের ফোঁটাগুলো মেঝেতে ঝরে পড়ছে। সেদিকে ওর খেয়াল নেই। ভাবনায় মত্ত শাইনির মনের ভেতর চলা দহনক্রিয়া কেউ জল হয়ে নেভাতে আসেনি। ঘরের ভেতর চলা এই তাণ্ডবলীলার শব্দ সেদিন কারোর কানেই পৌঁছায়নি সাউন্ডপ্রুফ রুম হওয়ার কারণে। কেউ জানতেই পারল না বেপরোয়া ছেলেটা ভালোবেসে নিজেকে নিজেই কষ্ট দিয়েছে। বেলা ওর বাবার সামনে দাঁড়িয়ে আছে। বরাবরই সে তার বাবার রাগকে ভয় পায়। আজও পাচ্ছে। তিনি যেহেতু একবার নিয়ে যাবেন বলেছেন সেখানে নিয়েই যাবেন। কিন্তু বেলা তো শাইনিকে ছেড়ে কোথাও যাবে না, যাই হয়ে যাক না কেন। অতএব একটা রাস্তাই খোলা আছে। বাবাকে বোঝাতে হবে। নাইমুদ্দিন সাহেব নিশ্চয়ই বুঝতে পারবে ওর মনের অবস্থা। মেয়েকে চুপ করে থাকতে দেখে জিজ্ঞেস করলেন, কি বলতে চাও? ওই চরিত্রহীন ছেলেটা। বেলা ওর বাবার দিকে চেয়ে বলল, আব্বু থামো প্লিজ। তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। কিসের কথা? ধমকে উঠলেন নাইমুদ্দিন সাহেব। দরকারি কথা আব্বু। বলো। এখানে নয়। তুমি আমার সঙ্গে চলো। নাইমুদ্দিন সাহেব ভ্রু কুঁচকে বললেন, সবার সামনে বললে কি সমস্যা? আমি শুধু তোমাকেই বলতে চাই। নাইমুদ্দিন সাহেব বললেন, চলো তাহলে। বেলা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, ছাদে চলো। বেলার কথা শুনে আলম সাহেব এগিয়ে এসে বেলাকে বললেন, তার আগে আমার কিছু কথা আছে মা। জি আঙ্কেল বলুন। আলম সাহেব এক কিনারে এসে ধরা গলায় বেলাকে বললেন, দেখো মা, জানি না তোমার বাবাকে তুমি কি বলবে, কিন্তু একবার আমার ছেলেটার কথা চিন্তা করে তোমার সিদ্ধান্ত নিও। তোমার বাবা তোমাকে নিয়ে যেতে এসেছে, চাইলেই তুমি চলে যেতে পারো। এটা তোমার ওপর ডিপেন্ড করে। আমরা আটকাতে পারব না। কিন্তু আমার অসুস্থ ছেলের ভালোবাসাকে অবমূল্যায়ন করে যদি সত্যিই তুমি চলে যাও, তাহলে কখনোই না তো আমি তোমাকে ক্ষমা করতে পারব, না তো তুমি নিজেকে নিজে ক্ষমা করতে পারবে। জানো তো শাইনির ব্যাকগ্রাউন্ড। ওর মায়ের মতো শাইনিও আমাকে ছেড়ে যাওয়ার পায়তারা করছে। জানি না ছেলেটাকে বাঁচাতে পারব কিনা।
কিন্তু এই সময়ে ওর কোনো ইচ্ছা আমি অপূর্ণ রাখতে চাই না। আমার ছেলেটা শুধু তোমার জন্য নিজের মনোবল বাড়িয়েছে। বেঁচে থাকার স্বপ্ন দেখছে ক্যান্সার নিয়েও। সে ট্রিটমেন্ট ফেলে দেশে এসেছে। এখন তোমাকে ছেড়ে যেতেও চাচ্ছে না কোথাও। শুধু তোমার জন্য। খুব ভালোবাসে তোমাকে। বেলা আলম সাহেবকে বলল, জানি আঙ্কেল। চিন্তা করবেন না আপনি। তোমার ওপর ভরসা আছে। তোমার বাবা আমাদের কোনো কথা শুনতেই ইচ্ছুক নয়। বেলা বলল, আপনি বাবাকে খবর পাঠিয়েছেন যে আমি এখানে? আলম সাহেব অবাক হয়ে বললেন, না। আমি তো ভাবলাম তুমি। আমি দিইনি। তাহলে? কেউ না জানালে তো আর তোমার বাবা খবর পেত না। আমিও এটাই ভাবছি। রুক্ষ দুপুরের তেজদীপ্ত রোদে কমলা রং ধারণ করেছে প্রকৃতি। বেলা শাইনির ঘরের সামনে এসে দেখল দরজা বন্ধ। ভেতর থেকে হালকা টুংটাং শব্দ আসছে। খুব বেশি শব্দ শোনা না গেলেও দেয়ালে কান পাতলে বোঝা যায় ফ্যান ঘুরছে। শাইনি ভেতরেই আছে। বাবার সাথে কথা বলে তারপর ঘরে যাবে বলে ঠিক করল বেলা। নাইমুদ্দিন সাহেবকে নিয়ে ছাদে আসার কারণ, নিচে নাজনীন বেগম আছে। আর ওই মহিলাটির সামনে কথা বলতে চায় না ও। তাই এখানে আসা। নাইমুদ্দিন সাহেব বেলার উপর বিরক্ত হচ্ছেন। মেয়েটা এত ভনিতা করছে কেন? তবে কি ও যেতে চায় না? তিনি কাশি দিয়ে গলা ঝেড়ে জিজ্ঞেস করলেন, কি বলতে এখানে এনেছো আমাকে? বেলা সিমেন্টের বসার জায়গাটায় বসল। বলল, কথাগুলো শুনে তুমি রাগ করবে জানি। তবে রাগ করলেও আমার কিছু করার নেই আব্বু, আমি নিরুপায়। নাইমুদ্দিন সাহেব ভ্রু কুঁচকালেন। বলো। আব্বু, আমি এখান থেকে যেতে চাই না। এখানেই থাকতে চাই। রাগ উঠল নাইমুদ্দিন সাহেবের। কারণ? উনি অসুস্থ। হ্যাঁ, ওনার লিউকেমিয়া এবং কাল ওনাকে হসপিটালে অ্যাডমিট করা হবে। ওনার থেরাপি শুরু হবে। কথাটা পুরোপুরি সত্য। তুমি কি চাচ্ছ? আমি ওনার পাশে থাকতে চাইছি। তোমাকে অন্ধ বানিয়ে রেখেছে, ব্রেইন ওয়াশ করেছে। আমি অবুঝ বাচ্চা না আব্বু। ডিভোর্সের কথা আমিই বলেছিলাম তোমাদের। সে তোমাকে অত্যাচার করে না? বেলা মুচকি হেসে বলল, মোটেও না। ভালোবাসে আমায়। নাইমুদ্দিন সাহেব কিছুক্ষণ ভেবে জিজ্ঞেস করলেন, তুমি ছেলেটাকে ভালোবেসে ফেলেছ? বেলা কথা লুকায় না। সে নত গলায় জবাব দেয়, হুম। এই ভুলটা কিভাবে করলে তুমি? ছেলেটা তোমাকে ঠকিয়েছে। ঠকায়নি। ভালোবাসে উনি আমাকে। তোমাকে কিডন্যাপ করেছে। তা করেছিল। কিন্তু ভালোবাসে বলেই করেছিল, আমাকে ছাড়তে পারবে না বলে করেছিল। আর ওনার সাথে থাকতে গিয়ে, বুঝতে গিয়ে আমি মানুষটাকে না ভালোবেসে থাকতে পারিনি। উনি আমার জন্য অনেক স্যাক্রিফাইস করেছেন। তার বিনিময়ে আমার ভালোবাসাটা ওনার প্রাপ্য ছিল এবং আমি তা করেছিও। আমার মনে হয় না এটা ভুল। নাইমুদ্দিন সাহেব বললেন, বিয়ের পরদিন হোটেলে কি করেছিল ভুলে গেলে? ভুলিনি। বরং এটা আমার জীবনের অন্যতম ভুল বুঝাবুঝি ঘটিয়েছিল। বেলা সেদিনের ঘটনা খুলে বলল তার বাবাকে। তবে সন্তুষ্ট হলেন না তিনি। শাইনির সম্বন্ধে এত এত নেগেটিভ কথা শুনেছেন যার ফলে ঘৃণা ছাড়া অন্য কিছু তার মনে আসছে না। বেলা ভালোবাসায় অন্ধ হয়ে গিয়েছে, তাই আবেগের বশে ঠিক ভুল বিচার করার ক্ষমতা হারিয়েছে। এখন তুমি আমার সাথে ফিরতে চাও না? ফিরতে চাই অবশ্যই। তবে শ্বশুরবাড়িই আমার আসল ঘর, তোমার বাসায় বেড়াতে যাব। আমার কিছুই বলার নেই।
রাগ করো না। আর আমি যে এখানে আছি তার খোঁজ কে দিল তোমাকে? মা বলেনি নিশ্চিত। তাহলে কে? সে তোমার শুভাকাঙ্ক্ষী। নাম জানতে চেও না। আমি এখন তোমার সাথে কথা বলতে চাচ্ছি না। আসছি আমি। নাইমুদ্দিন সাহেব বেলাকে কিছু বলার সুযোগ না দিয়েই ছাদ থেকে নেমে গেলেন। অতঃপর বাড়ি থেকে বেরিয়ে গেলেন। বেলা একটা দীর্ঘশ্বাস ফেলে শাইনির ঘরে চলে এলো। দরজায় ধাক্কা দিল, নক করল। ভেতর থেকে বন্ধ সেটা। দুয়েকবার টোকা দিতেই ভেতর থেকে হালকা শব্দ এলো। বেলা দাঁড়িয়ে পড়ল। ওর বাবার কথা ভাবছে। তিনি এত সহজে ওকে কিছু না বলে চলে গেলেন কেন? ভালো করে কিছু বললেনও না, আবার শুনলেনও না। বেলার সন্দেহ হচ্ছে নাইমুদ্দিন সাহেব এত সহজে ওকে না নিয়ে ফিরে গেলেন। এর পেছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে। কি হতে পারে? ওফ, ভাবতে ভাবতে মাথা ব্যথা হয়ে গেল। দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে প্রাণভরে শ্বাস নিল। চারদিকে যেন অক্সিজেনের অভাব। এত চিন্তা আর নেওয়া যাচ্ছে না। এভাবে চলতে থাকলে খুব শীঘ্রই পাগলের খাতায় নাম উঠবে ওর। ভাবনাগুলো মাথা থেকে ঝেড়ে ফেলে দেখল শাইনির ঘরের দরজা বন্ধ। মানে কি? এখনো দরজা খুলেনি ও? বেলার মন আতঙ্কিত হল। দরজা খুলছে না কেন শাইনি? নিচের ঘটনার জেরে রাগের মাথায় আবার কিছু করে বসেনি তো? বেলা জোরে জোরে দরজা ধাক্কাতে লাগল। উপায় না পেয়ে নিচে আলম সাহেবের কাছে ছুটে গিয়ে সব খুলে বলল। আলম সাহেব ভয় পেয়ে তড়িঘড়ি করে উপরে চলে এলো। নাজনীন বেগমও এলেন। তবে তার মধ্যে তেমন কোনো ভাবান্তর দেখা গেল না। সবাই মিলে কয়েকবার ডাকতেই এবার ভেতর থেকে শাইনির গলা শোনা গেল। আমাকে কিছুক্ষণ একা থাকতে দাও প্লিজ। শাইনির রুক্ষ কণ্ঠস্বর শুনতে পেয়ে বেলা অবাক হয়ে বলল, আপনি ঠিক আছেন? প্লিজ দরজা খুলুন। তোমরা যাও। আমাকে একা ছাড়ো প্লিজ। আপনি দরজা খুলুন। না। আলম সাহেব বললেন, ওকে ওকে খুলতে হবে না। তুমি ঠিক আছো কিনা সেটা বলো। শাইনি জবাবে বলল, আমি ঠিক আছি। নাজনীন বেগম বললেন, বেচারাকে একা ছেড়ে দাও। শুধু শুধু ডিস্টার্ব করো না। আলম সাহেব ধমকে বললেন, তুমি যাও এখান থেকে। নাজনীন বেগম মুখ কালো করে সেখান থেকে চলে গেলেন। বেলা বুঝতে পারছে শাইনির কিছু একটা হয়েছে। কিন্তু দরজা না খুললে, কথা না বললে বুঝবে কিভাবে সেটা? তার ওপর ডাক্তারের কাছে যেতে হবে। ও নড়ল না জায়গা থেকে। শাইনির উদ্দেশ্যে বলল, আপনার আজ ডাক্তারের কাছে যেতে হবে। শাইনি উত্তর দিল না। আলম সাহেব বললেন, কি হয়েছে ওর? এমন করছে কেন? আমি জানি না আঙ্কেল। আচ্ছা কিছুক্ষণ একা ছেড়ে দাও। একটু পর নিজেই দরজা খুলবে। কিন্তু শতবার বললেও এখন দরজা খুলবে না এই ছেলে। আর তোমার আব্বুর সাথে কি কথা হয়েছে মা? বেলা বলল, আমি আব্বুকে জানিয়ে দিয়েছি আমি এখানে থাকব। উনি কিছু বললেন না? না। উনি তো তোমাকে নিয়ে যাবেন বলেই এসেছিল। তাহলে এত সহজে চলে গেল? বুঝতে পারছি না আঙ্কেল। আব্বু এত সহজে হাল ছাড়ার পাত্র নন। আলম সাহেব বললেন, আচ্ছা থাক। উনি বোধহয় তোমার মুখ থেকে শুনতে চাইছিলেন যে এখানে মেয়ে ভালো আছে কিনা। হয়তো। আচ্ছা আমি যাই, ডাক্তার সুশান্তকে ফোন করতে হবে। ঠিক আছে। আলম সাহেব ওখান থেকে চলে গেলেও বেলা এক পাও নড়ল না সেখান থেকে। ওর ভীষণ চিন্তা হচ্ছে। লোকটা এমন করছে কেন? দুবার ডাকল। শাইনি আগের মতোই চুপ।
সে বেলার উন্মাদিত কণ্ঠ শুনতে পাচ্ছে, কিন্তু কষ্টে ওর বুক ফেটে যাচ্ছে। নিজের ওপর রাগ হচ্ছে। মানুষ বোধহয় মৃত্যুর আগে নিজের সব পাপ, ভুল বুঝতে পারে। শাইনির জীবনের সবচেয়ে বড় ভুল ছিল বেলাকে ভালোবাসা। ওর প্রতি এত ভালোবাসা কেন ওর? তাই তো এখন কষ্ট পাচ্ছে। নাইমুদ্দিন সাহেবের কথাগুলো বুকের ভেতর তীরের মতো বিঁধছে। মনে হচ্ছে ওর সবকিছু শেষ। বেলার ওমন নিশ্চুপ থাকাটা কেন যেন মানতে পারছে না এখনো। রাগে ড্রেসিং টেবিলের আয়নায় ফুলদানি ছুঁড়ে মারতেই সেটাও ঝনঝন করে ভেঙে পড়ল। মুছে গেল শাইনির নিজের অবয়বটাও। নিজের চেহারাও দেখতে ইচ্ছা করছে না। বেলা আওয়াজ শুনে পাগলের মতো দরজা ধাক্কাচ্ছে। বাইরে দাঁড়িয়ে কাঁদছে আর দরজা খোলার অনুরোধ করে যাচ্ছে ক্রমাগত। নিশ্চয়ই শাইনির কিছু একটা হয়েছে, না হলে এমন ব্যবহার করার ছেলে না ও। এত কেন কষ্ট দিচ্ছে শাইনি ওকে? ও তো চলে যায়নি বাবার সাথে। তাহলে একবারও কি শাইনি ওর কথা শুনতে চাইবে না? এদিকে বেলার কান্নার আর্তনাদ শুনতে পাচ্ছে শাইনি। এই মেয়ের কান্না কোনোভাবেই সহ্য করতে পারে না ও। না চাইতেও শাইনি দুর্বল পায়ে উঠে দাঁড়ালো মেঝে থেকে। মনে হচ্ছে এখনই পড়ে যাবে। তবুও নিজেকে সামলে বিছানায় ভর দিয়ে দাঁড়াল। কার্পেটের ওপর রক্তের ফোঁটাগুলো শুকিয়ে লেগে আছে। সবুজ কার্পেটের জায়গায় জায়গায় খয়েরি রং ধারণ করেছে। বেলার কান্নার মাঝেই হুট করে দরজা খুলে শাইনি ওর হাত ধরে একটানে ওকে ঘরের ভেতর নিয়ে এলো। তারপর ঠাস করে দরজা বন্ধ করল। বেলা আকস্মিক এমন টানে পড়ে যেতে নিলেও নিজেকে সামলে নিল। ঘরে ঢুকে চারদিকের অবস্থা অবলোকন করে ও হতভম্ব হয়ে গেল। ঘরের ওপর দিয়ে সুনামি বয়ে গেছে যেন। ড্রেসিং টেবিলের আয়না ভাঙা, ফুলদানি গুঁড়ো হয়ে পড়ে আছে। গ্লাস, জগ ভাঙা। বালিশ, বিছানার চাদর এলোমেলো। পর্দাগুলো স্ট্যান্ড থেকে ঝুলে আছে কোনো রকমে। পায়ের নিচে কার্পেটে রক্ত শুকিয়ে লেগে আছে। ভয়ার্ত চোখে শাইনিকে অবলোকন করে দেখল ফর্সা গায়ে কাটাছেঁড়ার চিহ্ন। ভূত দেখার মতো চমকে উঠল বেলা। নিজের চোখকে বিশ্বাস হচ্ছে না। ও দৌড়ে গেল শাইনির কাছে। শাইনি দরজায় হেলান দিয়ে বসে ওর দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। বেলাকে নিজের দিকে আসতে দেখে ও হাত উঁচিয়ে থামিয়ে দিল। আমার কাছে আসবে না তুমি। দূরে যাও। বেলা অবাক হয়ে গেল। কেন আসব না? আর আপনি নিজের কি অবস্থা করেছেন? যাই করি না কেন তুমি আমার কাছে আসবে না। শাইনির কথা বেলা শুনল না। জোর করে ওর কাছে গেল। হাতে, বুকে, পিঠে কাটা দাগ। রক্ত লেগে আছে। বেলা কাঁদতে থাকল। ড্রয়ার থেকে অ্যান্টিসেপটিক আর ব্যান্ডেজ এনে জায়গাগুলো পরিষ্কার করে সময় খানে ব্যান্ডেজ করে দিল। শাইনি বাধা দিয়েও পারল না। ওর শুধু বেলাকে দেখে যাচ্ছে। ও তো চায় বেলা ওকে এভাবেই ভালোবাসুক, কেয়ার করুক। কিন্তু সব যে অভিনয় সেটা তো ও চায় না। ও ভালোবাসা চেয়েছে, নাটক নয়। বুকের ভেতর দগ্ধ পোড়া অনুভূতি হচ্ছে। নির্নিমেষ বেলার দিকে চেয়ে থাকতে থাকতে আচমকাই বেলার কোমর জড়িয়ে ধরে নিজের কাছে এনে কানের কাছে মুখ রেখে বলতে লাগল, সখী, ভাবনা কাহারে বলে? সখী, যাতনা কাহারে বলে? তোমরা যে বলো দিবসরজনী, ভালোবাসা ভালোবাসা। সখী, ভালোবাসা কারে কয়? সে কি কেবলই যাতনাময়? সে কি কেবলই চোখের জল? সে কি কেবলই দুঃখের শ্বাস? লোকে তবে করে কি সুখেরই তরে এমন দুঃখের আশ? বেলা চোখের জল মুছতে মুছতে নরম স্বরে জিজ্ঞেস করল,
এরকম কেন করছেন? নিজের অবস্থা কি করেছেন দেখেছেন আপনি? শাইনি উদাস কণ্ঠে বলল, কিছুই করিনি। পাগল হয়েছেন আপনি? হ্যাঁ, আমি পাগল, আমি নির্বোধ এবং বোকা। নইলে কি আমার মতো ছেলেকে তুমি ঠকাতে পারো? বেলা অবাক হয়ে বলল, ঠকিয়েছি? আমি? কি বলছেন আপনি? মাথা ঠিক আছে তো আপনার? শাইনি উত্তর দিল না। বেলা ওর মুখটা উঁচু করে বলল, বলুন আমি কি করেছি? আমার অপরাধ কি? তুমি আমাকে ভালো না বেসেও ভালোবাসার অভিনয় করে চলেছ। এটা কি অপরাধ নয়? শাইনি বলল, কে বলেছে আমি আপনাকে ভালোবাসি না? তোমার বাবা। বেলা ক্লান্ত ভঙ্গিতে দীর্ঘ করে শ্বাস নিল। ক্রন্দনরত অবস্থায় বলল, আপনি আব্বুর কথা ধরে বসে আছেন? আমাকে বিশ্বাস করেন না আপনি? আমার ভালোবাসার দাম নেই আপনার কাছে? শাইনি অতি কষ্টে ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল, ভালোবাসলে তো দাম থাকত বেলা বউ। আমায় তো কেউ ভালোবাসে না। বেলা ওর গলা জড়িয়ে ধরল। শাইনি সচকিত হয়ে উঠল। ধমকের সুরে বলতে লাগল, ছাড়ো আমাকে। দূরে যাও বলছি। বেলা মাথা নাড়িয়ে বলল, যাব না। শাইনি রেগে বলল, আমাকে রাগালে ভালো হবে না বলে দিল ম। ঘর থেকে বেরিয়ে যাও। বেলা নাক টেনে বলল, আমি আব্বুকে বলে দিয়েছি আপনাকে আমি ভালোবাসি। এসব নাটক ফাটকের জায়গা নেই আমার কাছে। আমি নাটক করছি না। কারোর দয়ার প্রয়োজন নেই। তুমি এখান থেকে যাবে নাকি আমি কিছু একটা করে বসব? শাইনি রাগী স্বরে বলল। বেলা এবার নিজেই রেগে গেল। ওর কথা না শুনে ওর বাবার বলা কথা ধরে বসে আছে। নিজেকে কষ্ট দিচ্ছে। এই লোক তো মহাবোকা। যত সব। শাইনি বেলাকে সরিয়ে দিয়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করতে লাগল। বেলা ছাড়ল না দেখে ও রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, তোমার এসব নাটক বন্ধ করো বেলা। আমার ভালো লাগছে না। বেলা বলল, আমি আপনার কোলেই বসে থাকব। শাইনি ধাক্কা দিয়ে সরাতে চাচ্ছে কিন্তু পারছে না। এদিকে বেলা ওর রাগ না ভাঙিয়ে ছাড়বে না বলে প্রতিজ্ঞা করেছে। ওকে চমকে দিয়ে বেলা ওর মুখে আচমকা চুমু খেতে লাগল। শাইনির বুকে মাথা রেখে বলল, আমার কথা না শুনে আব্বুর কথা বিশ্বাস করেন। যাকে ভালোবাসেন তাকেই বিশ্বাস করেন না। এ কেমন ভালোবাসা আপনার? শাইনি বিদ্রূপের হাসি দিয়ে বলল, তিনি তোমার বাবা। মিথ্যে নিশ্চয়ই বলবে না। বেলা ভারী কণ্ঠে বলল, আপনি বুঝেন না কেন আমি আপনাকে ভালোবাসি? সবকিছু বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, কিন্তু আপনার প্রতি আমার ভালোবাসাটা থেকে যাবে, হয়তো আক্ষেপে নয়তো অপেক্ষায়। শাইনি বলল, সত্যিকারের ভালোবাসাকে সম্মান করাটাও জরুরি। আপনি আমার ওপর রাগ করেছেন? জিজ্ঞেস করল বেলা। জানি না। শাইনি মুখ ঘুরিয়ে নিল। জানেন, অভিমান রাগ একমাত্র তার উপরেই করা যায়, যাকে মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে। আপনি তো আমাকে ভালোবাসেন। আপনাকে পেয়ে আমি ভাগ্যবতী মনে করি নিজেকে, আর আপনি ভুল বুঝে দূরে ঠেলে দিচ্ছেন আমাকে। একটু তো তাকান আমার দিকে। শাইনি তাকাল না। বেলা ওর ওষ্ঠজোড়া শাইনির কপালে, চোখে, মুখে ছুঁয়ে দিল। শাইনি মুখ ফুটে কিছু বলল না। নিজেকে ধাতস্থ করে ভাবছে, আসলেই তো। যাকে ভালোবাসে তার প্রতি বিশ্বাস না থাকলে সেটা তো ভালোবাসার পর্যায়েই পড়ে না। শাইনি বেলাকে ভালোবাসে। তাহলে কেন বেলার কথা না শুনে অন্যের কথায় নিজেকে কষ্ট দিচ্ছিল? বেলা ছলছল চোখে তাকাল। শাইনি একটু থেমে নিজের চোখ বন্ধ করল। চোখের কিনার বেয়ে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা নোনতা পানি। বেলাকে শক্ত করে নিজের সাথে ঝাপটে ধরে চিৎকার করে বলল,
খুব কষ্ট হচ্ছে আমার। বুকের ভেতর যন্ত্রণা হচ্ছে। তোমার থেকে দূরে যাওয়ার কথা চিন্তা করলেই আমার ভেতরটা মরে যায়। বারবার মনে হয় আমি আর বেঁচে নেই। তোমাকে ভালোবেসে এত কেন কষ্ট পেলাম আমি? আর কটা বছর একসাথে থাকার সুযোগ কেন হবে না আমাদের? মরণ যন্ত্রণা হচ্ছে বুকের গভীরে। আমি বোধহয় মরে যাচ্ছি বেলা বউ। তোমার রঙিন আকাশখানি শ্রাবণের ধূসর আকাশে পরিণত হবে। কেন তোমার আকাশে শ্রাবণ আসবে? এসব ভাবলেই শরীর শিউরে ওঠে আমার। শাইনির হার্টবিট ট্রেনের বেগে ছুটছে। মাথার যন্ত্রণার সাথে সাথে বুকে ব্যথা অনুভূত হচ্ছে। বেলাকে শক্ত করে জড়িয়ে ধরে অদ্ভুত কণ্ঠে বলল, তোমাকে অনেক কিছু বলার আছে, কিন্তু বলতে গিয়ে শব্দ খুঁজে পাই না। আমি যেন ক্রমশই সবার থেকে দূরে সরে যাচ্ছি। এমন কেন হচ্ছে জানি না, কিন্তু আমি তোমাকে খুব ভালোবাসি। চলবে ইনশাআল্লাহ।